ঈদ মোবারক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। ঈদ উল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। আবহাওয়া বিবেচনায় প্রধান জামাত হতে পারে বায়তুল মোকাররমে। বিশ্ব মুসলিমদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানায়। ঈদ মোবারক। আমার কত গর্ব, আমার কত নাতি হয়েছে রে। ও আল্লাহ রে, তুমি আমায় বেজার করলে আল্লাহ রে। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছে তদন্ত কমিটি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। সকালে আসবো রিলিজ নেওয়ার জন্য, কিন্তু যখন রাত্রে শুনি যে সব অসুস্থ, আমি আর্জেন্ট মোটরসাইকেল দিয়ে টান দিয়ে চলে আসছি। কি জানি হয়েছে, আগে বাই করে না, আগে বাই করলো আমার নাতির মেয়ে। তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গেছে। যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করব। শেষ মুহূর্তে সরগরম কোরবানির হাট। ভালো দামে পশু কিনতে পেরে সন্তুষ্ট অধিকাংশ ক্রেতা। অবিকৃত গরু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারীরা। এখন তো আশা করা যায় যে বিক্রি হবে, যদি উপরে আল্লাহ পাকে বেচায় তাহলে তো বেচতে পারবো। হাট তো ভালো না, খুব খারাপ, মানে সব বাসায় নিয়ে যাওয়া লাগবে। অনেক টাকা প্রতি গরুর মধ্যে আপনার 30,000 25,000 টাকা করে। পরিবারের সাথে ঈদ করতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন অনেকে। উত্তরাঞ্চলে পথে বৃষ্টি আর যানজটে নাকাল যাত্রীরা। লঞ্চ, ট্রেনে দুপুরের পর থেকে স্বস্তি। নিজের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে আর কি। টিকিট কাটতে অনেক ঝামেলা, মনে করেন 7টা টিকিট কাটলে 2টা সিট দেয়, তারপরেও কি করুন, কষ্ট করে যাওয়া লাগে। চামড়া সংগ্রহে প্রস্তুত ট্যানারিগুলো ন্যায্য মূল্যে নিশ্চিতে হস্তক্ষেপ করবে সরকার। দেয়া হতে পারে ওয়েট ব্লু রফতানির সুযোগ। রামিসা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে সরকার, জানালেন আইনমন্ত্রী। বললেন দ্রুততার সাথেই চার্জশিট দিয়েছে পুলিশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নগরবাসীকে ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনের উদ্যোগ। বর্জ্য ব্যবস্থাপনায় করা হচ্ছে আধুনিকায়ন। বিদেশিদের সঙ্গে সমঝোতা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাত পোহালেই মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। আনন্দ আর ত্যাগের মহিমায় কোরবানির ঈদ উদযাপনে প্রস্তুত দেশবাসী। প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ সেজেছে নতুন সাজে। সেখানে সকাল 7:30টায় ঈদের নামাজে সামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোগের তুলনায় ত্যাগের মহিমায় ঈদ উদযাপনের উপর গুরুত্ব দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মেঘ বৃষ্টির আনাগোনার মাঝে এবারের ঈদ। আবহাওয়ার এমন অনিশ্চিত পরিস্থিতিতেও থেমে নেই উদযাপন। জাতীয় ঈদগাহ ঘিরে অনাড়ম্বরভাবে সেজেছে রাজধানী, শোভা পাচ্ছে নানা রঙের পতাকা। এরই মাঝে ঈদের প্রস্তুতি সেরে নিয়েছে নগরবাসী। মনের ভিতর যে পশুত্ব আছে সেটাকে আমরা ত্যাগ করতে পারি, কুরবানি করতে পারি। সবাই যাতে আনন্দের সাথে তাদের ঈদ উদযাপন করে, আর সবাই তার ফ্যামিলির সাথে হ্যাপি থাকে। আমরা সবাই যেন সুস্থভাবে নিরাপত্তার সাথে ঈদ করতে পারি, এটা আমাদের চাওয়া। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য সহ নামাজে শরিক হতে পারবেন 35,000-এর মতো মুসল্লি। থাকছে নারীদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বড় কোনো দুর্যোগ হলে জাতীয় ঈদগাহর পরিবর্তে বিকল্প হিসেবে থাকছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। আল্লাহ আমাদের সহায় হবেন। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় ঈদগাহ সহ রাজধানীর 1700-র বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা সহ যে কোনো নাশকতা প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ঈদগাহ ঘিরে 1500 পুলিশ সদস্যের পাশাপাশি থাকছে র্যাব, সোয়াত সহ আইন শৃঙ্খলা বাহিনীর 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে 15,000 পুলিশ। ফাঁকা বাসাবাড়ি এবং বাণিজ্যিক এলাকার জন্য আমরা আলাদা নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। মোবাইল পেট্রোল, ফুড পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল জোরদার করেছি। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হচ্ছে। কোরবানির মাধ্যমে ঈদ যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, গরিব দুঃখীরা যেন ভাগীদার হয়, সেদিকে নজর দিতে বলেছেন ইসলামী চিন্তাবিদরা। শুধু লোক দেখানোর জন্যে বড় বড় গরু কোরবানি দিলাম, সেখানে যদি খলসিয়ত না থাকে, সেখানে যদি আমার নিষ্ঠা না থাকে, নির্ভেজাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের সেই নিয়তটা এরাদা না থাকে, তাহলে সেই কোরবানিতে আমাদের খুব একটা কল্যাণ হবে না। কোরবানির চেতনা ধনী গরিব সবাইকে এক কাতারে নিয়ে আসে। সেই চেতনা হোক সংকট দূর করে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের শক্তি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিমদের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমদের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। রাজধানীর আদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ডে 6 নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোরে হাসপাতালের 2য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতে নবজাতকের মৃত্যু। এসির গ্যাস লাইন লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে তারা। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একটি সন্তান পৃথিবীতে একা আসে না, সাথে থাকে কত মানুষের স্বপ্ন। সেই স্বপ্নকে পরম যত্নে আগলে রেখেছেন বাবা, যেন ঘুমিয়ে আছে। কিন্তু প্রিয় সন্তান আর জেগে উঠবে না, এটা জেনেও পিতার চোখে মুখে এক রাশ অবিশ্বাস। এই মানুষটি প্রথমবারের মতো বাবা হয়েছেন, কিন্তু শিশুটিকে বাঁচিয়ে রাখতে পারলেন না। এমন 6 নবজাতকের আকস্মিক মৃত্যুতে মগবাজারের আদ্দিন হাসপাতাল জুড়ে শোকাবহ পরিবেশ। সকালে আসবো রিলিজ নেওয়ার জন্য, কিন্তু যখন রাত্রে শুনি যে সব অসুস্থ, আমি আর্জেন্ট মোটরসাইকেল দিয়ে টান দিয়ে চলে আসছি। আসার পরে দেখি আমার বেবির অবস্থা খুবই খারাপ। রাতে আইসা আমি কোলে নিলাম, সুস্থ। আমায় তো ভিতে যাইতে দেয় না। পরে আমি মারে বইলে বললাম যে আমাকে বাচ্চাটা আমার কোলে নিতে মন চাইতেছে, একটু আসো। পরে আমি আইসা কোলে নিলাম, আমার সাথে আস্তে আস্তে কি সুন্দর। আমাদের এই বাচ্চা মারা গেছে, এখন এরা আমাকে মেরে ফেলছে আমাদের বাচ্চাদেরকে, ওনারা কোনো অবহেলার কারণে মারা গেছে। হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভালোই ছিল নবজাতকগুলো, এমন দাবি স্বজন ও হাসপাতালের। তবে কি থেকে কি হয়ে গেল তা বুঝেই উঠতে পারছেন না কেউ। ওয়ার্ড ভালো না, ওয়ার্ডে কি জানি হয়েছে, আগে বাই করে নাই, আগে বাই করলো আমার নাতির ভাই। আমার নাতির আগে 3টা বাচ্চা হয়ে গেছে। টাকা জমা দেওয়ার আগে লাইফ সাপোর্টটা চেক করে, ওর লাইফ সাপোর্ট চেক করতে গিয়ে লাইফ সাপোর্ট না দিয়ে আর আমার বিল করা শুরু করেছে। আমার বলে টাকা দিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না, তারাও চান কারণ বের হয়ে আসুক। বাচ্চাগুলো যখন ডেলিভারি হয়েছে সবাই হেলদি বেবি ছিল এবং হেলদি বেবি মায়ের পাশেই ছিল। হঠাৎ করে কেন বাচ্চাগুলো অসুস্থ হলো, কেন মারা গেল, এটা তো তদন্ত সাপেক্ষে বের করতে হবে পজিটিভ। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করবো। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা শিশু মৃত্যুর তদন্তে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। 6 জন এ পর্যন্ত আমরা যেটা জেনেছি, 6 জন শিশু ছিল, 6 জন মারা গেছে। কারণটা কি জানা গেছে?
না, কারণ যেটা মানে কি কারণে মারা গেছে কারণটা নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে। বিকেলে 6 নবজাতকের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনের কাছে। এসো কতটা কঠিন, সন্তান হারানোই মায়ের আহাজারির দায় কে নেবে? ঘটনা খতিয়ে দেখতে বিকেলে তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শনে যায়। নথিপত্র যাচাই ও শিশু ওয়ার্ডটি ঘুরে দেখেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিলগালা থাকবে হাসপাতালের নবজাতক ওয়ার্ডটি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চাঁদরাতক্ষীর রাজধানীর পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের কেনা বেচা। সন্ধ্যার পর থেকে হাটে ক্রেতাদের ভিড় বাড়ায় বেচা কেনায় ফিরেছে প্রাণ। পছন্দের পশু কিনতে ক্রেতাদের যেমন তৎপরতা, তেমনি ভালো দামের আশায় অপেক্ষায় আছেন বিক্রেতাদের অনেকে। শেষ মুহূর্তের দাম নিয়ে ক্রেতা ও ব্যাপারীদের মাঝে চলছে দর কষাকষি। গতকাল বিকেল থেকেই পশুর দাম কমতে শুরু করে। আজ সন্ধ্যা পর্যন্ত বড় থেকে মাঝারি ধরনের গরুর দাম 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত পড়তির দিকে। অন্যদিকে ছাগলের দাম 7-8 হাজার টাকা কমেছে। বিক্রেতারা বলছে, এবার গোখাদ্য পরিবহন ও পরিচর্যায় খরচ বেড়ে যাওয়ায় পশু লালন পালনে ব্যয় বেড়েছে। শেষ মুহূর্তে খরচটুকু তুলতেই ছাড় দিচ্ছেন কেউ কেউ। কালকা মনে করেন ভালো দাম ছিল কিছু, আজকে একবারে দাম কম হয়েছে, কাস্টমারই নেই, ক্রেতা নাই। সব গরুরই 20,000 টাকা কম। আমরা যারা পাইকাররা আছি উত্তরবঙ্গে আমরা শেষ। আমি 3টা গরু আনছিলাম, 2টা বিক্রি করছে, একটা রয়েছে। ক্রেতা ওরকম বেশি নাই, খুব কম। প্রথম দিনে ছিল, এরপরে তার কোনো ক্রেতা নাই। রেগুলার প্রাইসে একদম যে কম মনে না, বেশি তাও না। ইনশাআল্লাহ অনেকটা ভালো আছে, গতবারের তুলনায় অনেকটাই সস্তা আছে। গতবার যেভাবে ছিল তার ঠিক কম। রাজধানীর আফতাবনগর পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। দাম ওঠানামা দেখা গেছে সন্ধ্যার পর থেকেই, এখন কি অবস্থা? দেবাশিস, এখন ক্রেতা একদমই নেই বললেই চলে। আফতাবনগরের হাট কিন্তু বেশ বড় হাট এবং এটি বেশ জমজমাট হাটও বটে। তবে এখন ক্রেতা একদমই নেই বললেই চলে। আমরা দেখেছি যে 8টার পর থেকে মোটামুটি খামারি বা ব্যবসায়ী যারা আছেন গরু তারা ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন এবং এখন মোটামুটি সেই তোড়জোড়ই চলছে। বেচা বিক্রির চেয়ে বেশি চলছে এখানে গরু কিভাবে তারা ফেরত নিয়ে যাবেন সেই কর্মযজ্ঞই চলছে। আমার পেছনেও একটি পিকআপ দেখতে পাচ্ছেন হয়তো আমার ক্যামেরায়, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে গরু ওঠানো হচ্ছে। একটু পরেই আশপাশের যে গরুগুলো আছে সেগুলোকেও নিয়ে যাওয়া হবে। মোটামুটি এবারের কেনাবেচা নিয়ে যারা খামারি আছেন বা যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এবারের বেচা কেনা মোটামুটি সন্তোষজনক। তবে শেষের দিকে বেশ কিছু গরু তাদের অবিকৃত রয়ে গেছে। যেমন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা একটু বেশি গরু নিয়ে এসেছিলেন, 14টা বা 15টা করে গরু নিয়ে এসেছিলেন, বড় চালানে যারা নিয়ে এসেছিলেন তারা বলছিলেন যে আসলে তাদের প্রায় 3 থেকে 4টি বা তারও বেশি গরু অবিকৃত রয়ে গেছে, সেটি তারা ফেরত নিয়ে যাচ্ছেন। আবার ছাগলের কথা যদি বলি, গতকাল থেকেই ছাগলও কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার টাকা কমে বিক্রি হতে দেখেছি আমরা। আজকে অনেক বিক্রেতাকে দেখেছি আমরা, তারা বলছিলেন যে আসলে আজকে একদমই পানির দামে গরু দেয়া হচ্ছে বলে দাবি ছিল তাদের, এবং যারা ক্রেতা তারাও কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন আজকে যারা কিনেছেন। এবং এমনও ক্রেতা আমরা দেখেছি যারা আসলে বলছিলেন যে আজকে কিনলে ভালো হতো, যারা 1-2 দিন আগে কিনেছিলেন তারা বলছিলেন যে আসলে তারা বেশি দাম দিয়ে কিনেছেন। আজকে একদম বড় থেকে মাঝারি সব ধরনের গরুর আসলে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে, এবং ছাগলের ক্ষেত্রেও যেমনটি বললাম প্রায় 7 থেকে 8 হাজার টাকা কমে বিক্রি হয়েছে। এবং গতকাল সন্ধ্যা থেকে বা বিকাল থেকেই বলা চলে যে কম দাম পড়তির দিকে ছিল। আজকে সেই পরিস্থিতি দেখেছি আমরা। দেখতে পাচ্ছি যে সারি ধরে বেশ কিছু পিকআপে করে গরু ওঠানোর তোড়জোড় চলছে। এখানে গরু সবাই নিয়ে যাচ্ছেন, যাদের অবিকৃত রয়েছে সে সমস্ত গরু। এমনও আমরা শুনতে পেয়েছি যে যারা ব্যাপারী আছেন বা যারা খামারি আছেন তারা আসলে গরু কিনে গরু নিয়ে যাওয়ার জন্য যে পরিবহন সেটিও মোটামুটি পাচ্ছেন না। আপনার গরু এটি, আপনি কয়টা গরু নিয়ে এসেছিলেন এবং বিক্রি করতে পারলেন? 14টা, 7টা।
বাড়িতে নিয়ে যাবো। যেমনটি দেখছিলেন দেবাশিস, যে এভাবেই মোটামুটি হাট যদিও ভোরবেলা পর্যন্ত চলার কথা, তবে ক্রেতার অভাবে আসলে সবাই এখন নিয়ে যাচ্ছেন গরু, ফলে কিছুক্ষণের মধ্যে হয়তো এই হাট পুরোই ফাঁকা হয়ে যাবে। ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য। কোরবানি বর্জ্য যত্রতত্র না ফেলার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বলেন, জনগণের সহযোগিতা ছাড়া নগরী পরিষ্কার রাখা অসম্ভব। সকালে রাজধানীর পলাশীতে নান্দনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন। এ সময় STS ঘিরে গ্রাফিতির কাজ পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, উনি আমাদের 12 ঘন্টা সময় দিয়েছেন ক্লিনিংয়ের জন্য, কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করে আমরা নির্ধারণ করেছি 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা পরিষ্কার করব। দর্শক, এবারে জানবো ঈদ যাত্রার খবর। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকালে মুষলধারে বৃষ্টির মধ্যেই বাস, ট্রেন, লঞ্চে চড়ে যে যেভাবে পেরেছেন ফিরেছেন বাড়ি। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় লঞ্চ চলাচল বন্ধ রাখে BIWTA। আজ সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। তবে যারা ছাদে চড়েছেন বৃষ্টির কারণে তারা পড়েন ভোগান্তিতে। সড়ক মন্ত্রীর দাবি, এবার নির্বিঘ্নে হচ্ছে ঈদ যাত্রা। পড়ছে মুষলধারে বৃষ্টি, এরই মাঝেই ট্রেনের ছাদে চড়ে বাড়ির পানে ছুটে চলা। জীবনের ঝুঁকি থাকলেও পরিবারের সাথে হবেন কোরবানিতে শামিল। এটি কমলাপুর রেল স্টেশনের সকালের চিত্র। আজ সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, তবে বগিগুলোই ছিল গাদাগাদি অবস্থা। টিকিট কাটা থাকলেও অনেকেই পাননি বসার আসন। বাড়িতে যাইতে হবে, মা বাবার সাথে ঈদ করতে হবে। টিকিট কাটতে অনেক ঝামেলা, মনে করেন 7টা টিকিট কাটলে 2টা সিট দেয়, তারপরে কি করুন, কষ্ট করে যাওয়া লাগে। টিকিট অবশ্যই, টিকিট কাটার পরেও ট্রেনে উঠতে খুব কষ্ট হইতেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ভিড়। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় লঞ্চ বন্ধ করে BIWTA। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতার সাথে শুরু হয় চলাচল। দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে আর কি। কষ্টের মাঝখানেও তারপরও যাচ্ছি আনন্দের সাথে ঈদ করার জন্য। ঈদ যাত্রা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। এ সময় ফেরার পথে যাত্রী, প্রশাসন ও লঞ্চ মালিকদের সতর্ক থাকার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বাস টার্মিনালগুলো অন্যান্য দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। যাত্রীদের মুখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নেই বাসের সংকট। ভাড়া একটু কম্পারেটিভলি বেশি, রেগুলার টাইমের থেকে অলমোস্ট 1.5 গুণ ভাড়া নিচ্ছে। আগে আমি 650 টাকা করে, নর্মাল দিনে 650 যেতাম, কিন্তু যে ঈদের সময় তখন 850 টাকা যেতাম, কিন্তু আবার অনলাইনে কাটছে 950 টাকা পড়ছে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা রাতারাতি দূর করা যাবে না। অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা এজেনেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। বাস টার্মিনাল থেকে বেরিয়ে রাজধানী ছেড়ে যাওয়া পয়েন্টগুলোই দেখা গেছে যানজট। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদ যাত্রার খবর জানবো। আরও জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী পলাশ প্রধান। পলাশ, এই মুহূর্তে পরিবহন আর সড়কে কি ঘরমুখী মানুষের দেখা পাচ্ছেন? আমার পিছন থেকে যদি একটু দেখাই, এটি হচ্ছে রাজধানীর প্রবেশ পথ এবং এর ঠিক জেলার অর্থাৎ গত 2 দিন যাবৎ আমরা যে বিষয়টি দেখে আসছিলাম, সেই চিত্র কিন্তু গতকাল ভোরার থেকে কিন্তু শেষ হয়েছে। এখন ভোরার থেকে কিন্তু শেষ হয়েছে। এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র এবং সেটা বলবো একজনের ফাঁকা রয়েছে, এবং যাত্রীর যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু একদম এই পথে চলে। অনেক পরিবহন দেখেছি আমরা, যেখানে আসলে 60 থেকে 70 জন কথা, সেখানে 10 থেকে 12 জন চুক্তিভিত্তিক তারা নিয়ে যাচ্ছে, যেহেতু যাত্রী কম, পরিবহন কম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একদমই ফাঁকা রয়েছে। তবে প্রতিবাহী যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু আমরা দেখছি যে তারা যে
বিভিন্ন জেলা থেকে রাজধানী এবং রাজধানীর পাশাপাশি জেলাগুলোতে গরু নিয়ে আসছে, সেই ট্রাক যোগে তারা যাচ্ছে এমন চিত্র দেখেছি। তবে স্থানীয় কিছু পরিবহন রয়েছে, সেই পরিবহনে বেশ স্থানীয় ভিত্তিক কিছু ভিড় হচ্ছে। তাছাড়া কিন্তু দূরপাল্লার কথা যদি বলি সেক্ষেত্রে বলবো যে একদমই আসলে স্বাভাবিক রয়েছে। আমরা সেটা কথা বলছি, তারা যে বিষয়টি বলছে যে আজকে সকাল থেকেই ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একদম ফাঁকা রয়েছে। কোথাও থেকে তেমন করে জটলা বা যাত্রীদের চাপ সেটি নেই। যদিও গতকাল থেকে আমরা দেখে আসছিলাম যে যেখানে 500 টাকার ভাড়া ছিল সেখানে 1000 টাকা পর্যন্ত এক এক পরিমাণের ভাড়া নিয়েছিল, এমনটা অভিযোগ পেয়েছে। তবে এখন পর্যন্ত আজকে থেকে অনেকটাই সমাধান হয়েছে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। দেশের নদী বন্দরগুলোকে দেওয়া হয়েছে 2 নম্বর নৌ সতর্ক সংকেত। দমকা হাওয়া আর বজ্রবৃষ্টির আশঙ্কায় নৌযানগুলোকে চলাচলে সতর্ক থাকতে বলছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের বিভিন্ন স্থানে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানী খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস রয়েছে। ঝোড়ো হাওয়ায় প্রভাবে নদীপথ উত্তাল। আবহাওয়া অফিস বলছে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সারা দেশে চলছে ঈদ উল আজহার জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল 9টায় হবে প্রথম জামাত। দেশ বিদেশের লাখো মুসল্লির জন্য বিশেষ 2টি ট্রেন ভৈরব ও ময়মনসিংহ থেকে চলাচল করবে। লক্ষাধিক মুসল্লি নামাজ পড়বেন দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। ঈদের জামাত শুরু হবে সকাল 8:30টায়। চট্টগ্রামে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা ময়দানে। সিলেটে শাহী ঈদগাহ ময়দান এবং রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এছাড়া রাজশাহীতে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং খুলনার সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আমিনবাজারের চামড়ার আড়তদাররা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে আর হেমায়তপুরের ট্যানারি নগরী থেকে দূরে না হওয়ায় ভৌগোলিকভাবে চামড়া ব্যবসায়ীদের কাছে আমিনবাজারের গুরুত্ব অনেক। তবে অবকাঠামো সংকট আর ট্যানারির কাছে বকেয়া অনাদায় ভোগাচ্ছে আড়তদারদের। লবণের চড়া দামে চামড়ার সঠিক দর মেলা নিয়েও রয়েছে শঙ্কা। তুরাগ নদীর কোল ঘেঁষা সাভারের আমিনবাজার কাঁচা চামড়ার ব্যবসার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। একদিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে এর অবস্থান, অন্যদিকে হেমায়েতপুরের ট্যানারি শিল্পনগরী থেকে এর দূরত্ব কেবল কয়েক কিলোমিটার। তাই কাঁচা চামড়া সংগ্রহের একটি বড় অংশ এই আমিনবাজার হয়েই প্রসেসিং ইউনিটে প্রবেশ করে। ঢাকা ও আশপাশের বেশিরভাগ কোরবানির কাঁচা চামড়া সরাসরি আসে এখানেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত আড়তদাররা। শ্রমিক সংকট নাই, চামড়ার বিক্রির কারণে অনেক সময় সমস্যা হয়। চামড়া ভাইয়েরা আসে, ওরা হয়তো চামড়ার এই যে কাইটের কারণে কারণে অনেক সময় সমস্যা করে। গাড়িতে নামায়া মালটা আপনার মাথা কাটতে হয়, মাথা কাটে আপনার মালটা নবন দিতে হয়। নবন দেওয়ার পরে মালটা মনে করেন সপ্তাহখানে রাখার পরে মালটা আবার ভেঙে গাড়িতে উড়াই দিয়ে আমরা ট্যানারি পাঠাই দিই। ইনকাম 8,000 হয়, 10,000 হয়, 12,000 হয়। হাজারীবাগ থেকে ট্যানারি হেমায়েতপুরে স্থানান্তরের পর পোস্তার আড়তগুলো ধীরে ধীরে চলে আসে এই অঞ্চলে। ট্যানারি শিল্প ঘিরে হেমায়েতপুরে বেশ কিছু লবণ মাখানো চামড়ার আড়ত গড়ে উঠেছে। আর আমিনবাজারে রয়েছে 2-3 ঘর কাঁচা চামড়ার আড়ত। তবে ঈদের চাপ সামলাতে অস্থায়ী ঘরও তৈরি হয়েছে। ঢাকার ভিতরের যে চামড়াগুলো আছে এখানে আমিনবাজার নামে, এখানে আশপাশের এলাকার যে চামড়াগুলো আছে এখানে নামে। 1 থেকে 1.5 লক্ষ পিস কোরবানি প্রচুর চামড়া সংগ্রহ করব। অবশ্য কথা ছিল ট্যানারি শিল্প নগরীর মতো পরিকল্পিতভাবে আড়তের একটি হাবও গড়ে তোলা হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার উপর ট্যানারিগুলোর কাছে লেনদেনের লাখ লাখ টাকা বাকি আদায়ও সময় মতো সম্ভব হয় না। লবণের দামও যোগ করেছে বাড়তি দুশ্চিন্তা। বাস্তবায়ন হলো না। এখানে আসার পরে আমরা অনেক মার খেয়ে গেছি। এই ট্যানারিটা ট্রান্সফার করার পরে আমরা আর ব্যবসাটা টিকা রাখতে পারিনি। ব্যবসা অনেক ঢালের দিকে চলে গেছে। ট্যানারির মালিকের কাছে 2 কোটি টাকা আটকে রয়েছে, 10 টাকাও পাইনি। 32 থেকে 30 বছর ব্যবসা। এই বিগত 2-4-5 বছরের মতো নিম্নমানের মানে এই কোনো দামই নেই শিল্পের। কথা বলছেন, গতবার আমি প্রায় 5.5 লাখ টাকার মাল লবণজাত করছি, করার পরে আমি 3 লাখ টাকা বিক্রি পাইনি।
স্বাভাবিক সময় 5,000 পশুর চামড়া থাকলেও ঈদের সময় 3 থেকে 4 লাখ পশুর চামড়া সংগ্রহ হয় আমিনবাজারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, সাভার। এদিকে এক সময়ের চামড়া নগরী হিসেবে পরিচিত পুরান ঢাকার পোস্তায়ও শেষ হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছেন আড়তদার শ্রমিকরা। পোস্তায় আগের সেই জৌলুস আর নেই। হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত আছে তারা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমি অনেক শ্রমিকও যোগ দিয়েছেন কাজে। তবে চামড়ার ন্যায্য দাম আর ট্যানারি থেকে বকেয়া আদায় নিয়ে কিছুটা শঙ্কা রয়ে গেছে আড়তদারদের। পোস্তায় এবার 90,000 থেকে 1 লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ব্যবসায়ীরা। এবারের মধ্যে প্রায় 2,000 মতন কালেকশন করতে হবে। বেচা বিক্রি কেমন চলে? আমাদের হলো 12 মাসের ব্যবসা না, আমাদের 12 মাসের ব্যবসা হিসাবে এক্সট্রা, কোরবানি হিসাবে এক্সট্রা। কোরবানি মনে করে অনেক যে দাম করে কোরবানি দায় 50টা বেশি হইতে পারে, কমও হইতে পারে। গতবার তো সরকার নিয়ে দিয়েছিল একটা, এখানে হয়েছে আরেকটা নিউজ। এই বছর যা নিয়ে দিয়েছে কিন্তু আশা করি সেম হওয়ার কথা না, কারণ এই বছর কোম্পানি বিলটি কিছু দেয়নি। আশা করি ইন ফিউচার বা কালকের মধ্যে একটু মানে ব্যবসাটা আসবে, ঠিকমতো আসবে না, কারণ বিলই তো আসে না বাইরে থেকে। চামড়া ক্রয়ে ধীর গতি হলে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে সরকার, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যেন ন্যায্য মূল্য পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপও করা হবে। বাণিজ্যমন্ত্রী জানান, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হল চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি। আগামী বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ ও বিনিয়োগ আকর্ষণ করার সূচনা করবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। আমরা যদি দেখি যে চামড়ার যারা কিনবেন তাদের কেনার প্রক্রিয়ায় কোনো স্লথ গতি, ধীর গতি আছে, প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দিব সাময়িককালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন। আগামী 1 জুন থেকে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, রামিসার বাবা বলেছিলেন তিনি বিচার চায় না। তার সেই হতাশা ভরা কথার উত্তরে আইনমন্ত্রী বলেছিলেন, হতাশা শেষ হবে যখন এই হত্যাকাণ্ডের বিচার হবে। রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করবে সরকার। 1 সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ড দ্রুত চার্জশিট দিতে বলা হলেও তার আগেই পুলিশ সেই কাজটি করেছে। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 1 তারিখে 1 জুন যে কোর্ট খুলবে, 1 জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। সুতরাং আপনারা ধৈর্য ধরেন। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় কিছু গ্রামের মানুষ ঈদ উল আজহা উদযাপন করেছেন। আজ সকালে চাঁদপুরের প্রায় 40টি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পশু কোরবানি করেন মুসল্লিরা। জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার 20টি গ্রামেও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণেই ঘরেই ঈদের নামাজ আদায় করেন অনেকে। এসব গ্রামে 1000-এর বেশি মানুষের বাস। দিনাজপুরের 40টি গ্রামেও ঈদ উদযাপিত হচ্ছে। শহরের বাসুনিয়াপট্টি এলাকায় উৎসব কমিউনিটি সেন্টারে সকাল 8টায় হয় ঈদের জামাত। ভোলার অন্তত 5000 মানুষ ঈদ পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পাবনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর কিছু গ্রামের মানুষও আজ ঈদ উদযাপন করছেন। প্রথম পর্যায়ে আমাদের গ্রামের লোক কিছু মানে মৌখিক বাধা দিছে, কিন্তু এখন আর কোনো বাধা বিপত্তি নাই। ইনশাআল্লাহ আমরা 20 বছর থেকে খুব সুন্দর মতো ঈদ পালন করে আসতেছি একই দিনে। এখন আমরা কোরবানি করব কিছুক্ষণ পরে, ইনশাআল্লাহ কোরবানি দিয়ে যাব। সৌদির লগে মিল করে আমরা একটা ঈদ করতেছি, রোজার ঈদ, কোরবানি দুটোটাই খুব একটা আনন্দ পাইতেছি, সবার লইয়া ঈদটা করতেছি। আমাদের দাদা ফিজা, তারও দাদা ফিজার আমল থেকেই আমরা এই সৌদি আরবের সাথে একত্রতা মিল করে আমরা এই কোরবানিটা করি। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বুধবার সকাল থেকে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। শরীয়তপুরের আদর্শনগর এলাকায় ঝোড়ো হাওয়ায় একটি 4তলা ভবনের দেয়াল ভেঙে পড়ে। এতে নিচে থাকা টিন শেড ঘরের অন্তত 5 জন আহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল দেয়ালটি। ফরিদপুরের ভাঙায় ঝড়ে গাছ পড়ে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা।
গোপালগঞ্জে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 5 জনের। নতুন রোগী ভর্তি 1118 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 14 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 27 জন। মোট চিকিৎসাধীন 47 জন রোগী। এছাড়া সিলেট, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাম ও উপসর্গের মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। দীর্ঘদিনের চেনা ময়লা ও দুর্গন্ধের এই দুর্ভোগের পালা শেষ হচ্ছে। মানুষের যত্রতত্র জায়গায় ময়লা ফেলা থেকে আটকাতে এবং অর্থনৈতিক উন্নয়ন করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে সিটি কর্পোরেশন। কোরবানি উপলক্ষে গ্রহণ করা হচ্ছে নানা উদ্যোগ। রাস্তার উপরেই চলে আবর্জনা ফেলা আর প্রক্রিয়ার কাজ। দুর্ভোগ লাঘবের জন্য তৈরি হলেও রাজধানীবাসী অন্যতম ভোগান্তি রাস্তার পাশে ডাস্টবিন বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS। দুর্গন্ধ আর নোংরা পরিবেশের কারণে এসব কেন্দ্রের পাশ দিয়ে হাঁটার উপায় থাকে না সাধারণ মানুষের। সিটি কর্পোরেশন বলছে দীর্ঘদিনের এই দুর্ভোগ এবার দূর হতে চলেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় 66টি STS ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে নান্দনিক রূপ দেওয়া হয়েছে 4টিতে। ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ উদ্যোগের যাত্রা শুরু হলো। আগে তো এখানকার পরিবেশটা ডাস্টবিনে খারাপ ছিল, এখন খুব সুন্দর করছে, দেখতেও ভালো লাগে, গন্ধ আগে থেকে খুব কম। আগে তো এখানে কোনো মানুষ ময়লা ফেলতে চাইতো না, এখন আগ্রহ নিয়ে এই ডাস্টবিনে ময়লা ফেলতে চায়। আর আগে বসার উপযোগী ছিল না, এখন আশেপাশে বসার উপযোগী আছে। আগে যে এখানে একটা পরিবেশ ছিল যে যাওয়ার পরে মনে হয় যেন একটা ময়লা দুর্গন্ধ, মানুষ ওখানে যেতে পারে না, ওই পরিবেশ থেকে আমরা আশা করছি বেরিয়ে আসবে মানুষ। এখন ওখানে মানুষ যাবে একটা স্থাপনা হিসাবে। দুর্গন্ধ হওয়ার যে প্রধানতম কারণ যে ময়লা থেকে যে লিচেটটা বের হয়, যে পানিটা বের হয়, এই পানি থেকে কিন্তু দুর্গন্ধটা হয়। সো আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে ফ্লোরটা আছে এটার ড্রেনেজ সিস্টেমটাকে আমরা আধুনিকায়ন করছি। কেবল সৌন্দর্য বর্ধনই নয়, এই উদ্যোগের পেছনে রয়েছে বড় অর্থনৈতিক ও পরিবেশগত দিক। রিসাইকেলিংযোগ্য বর্জ্য শুরুতে আলাদা করা হবে, তবে কোরিয়ানরা ঢাকার বর্জ্য কিনে নিতে চায়, এজন্য একটি সমঝোতা করা হয়েছে। এই টোটাল প্রজেক্টের কস্ট আমাদের কোরিয়ান কোম্পানি BNF কোম্পানি তারাই দিবে। এটার জন্য সিটি কর্পোরেশন বা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটাতে কোনো পয়সা ব্যয় করতে হবে না। বিনিময়ে তারা ময়লার জন্য তারা প্রতি মাসে আমাদেরকে পয়সা দিবে ময়লা ব্যবহারের জন্য, প্লাস হল আমাদের প্রফিটের একটা পার্সেন্টেজ তারা আমাদেরকে দিবে, প্লাস জাগার ভাড়া তারা আমাদেরকে দিবে। ঈদুল আজহার 3 দিনে ঢাকা থেকে সব মিলিয়ে প্রায় 65,000 টন বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা সিটি কর্পোরেশনের। 12 ঘন্টার মধ্যে বর্জ্য সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মীর। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন হাজিরা। মুজদালিফায় রাত যাপন শেষে বুধবার ভোরে হাজিরা মিনায় সমবেত হন বড় শয়তান জামরাত আল আকাবাতে পাথর মারতে। এরপর পশু কোরবানি এবং মাথা মুন্ডন করেন তারা। এর পাশাপাশি তাওয়াফ আল ইফাদার মধ্যে দিয়ে চলছে হজের 3য় দিনের আনুষ্ঠানিকতা। সাদা ইহরাম পরনে লাখো মানুষের এক সুর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার রব আমি উপস্থিত। হজের 3য় দিনে মুজদালিফায় রাত কাটিয়ে ভোর থেকে প্রতীকী শয়তানকে পাথর মারতে জামরাতের দিকে ছুটেন হাজিরা। আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে যাওয়ার পথে শয়তান নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন তিনি 3টি স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করেন। সেই ঘটনার স্মরণেই হজের এই আনুষ্ঠানিকতা। শয়তানকে পাথর নিক্ষেপের পর হাজিরা পশু কুরবানি দেন এবং মাথা মুন্ডন করেন। এরপর মক্কার মসজিদুল হারামে গিয়ে তাওয়াফ আল ইফাদা ও সাফা মারোয়ার সাই আদায় করেন। পরবর্তী তাশরিকের দিনগুলোতেও হাজিরা আবার মিনায় ফিরে এসে 3 জামরাতেই পাথর নিক্ষেপ করবেন।
আরাফাত, মুজদালিফা ও মিনা জুড়ে প্রায় 25 কিলোমিটার দীর্ঘ হাঁটার পথে লাখো মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা। মরুভূমির তীব্র গরম কমাতে বিভিন্ন স্থানে পানি ছিটানোর ব্যবস্থাও রাখা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছর হজে অংশ নিয়েছেন প্রায় 20 লাখ হাজি। হজ ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন প্রায় 4,40,000 কর্মী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা। মুসলিমদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পবিত্র আল আকসায় ঈদের জামাতে মুসল্লিদের ঢল। আল্লাহর কাছে বিশ্ব শান্তি আর মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। আমরা কেবল প্রার্থনা করতে পারি মুসলিম বিশ্বের ঐক্য আর শান্তির জন্য। আমরা আর যুদ্ধ চাই না। মুসলিম হিসেবে আমার বিশ্বাস যে পরিস্থিতি ভালো হবে। জানি না ইরান ও গাজার মানুষ আমাদের মতো উদযাপন করতে পারছে কিনা। আমরা চাই সমগ্র মুসলিম বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হোক। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মিশরেও। শিয়া প্রধান দেশ ইরানে ঈদের প্রধান জামাত হয় রাজধানী তেহরানে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, লেবাননেও ঈদের জামাতে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। নামাজের পর আল্লাহর সন্তুষ্টি আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা। মাংস বিতরণ করেন দরিদ্রদের মাঝে। মধ্যপ্রাচ্যের সাথে মিলিয়ে পাকিস্তানেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। জামাতে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। আল্লাহর প্রতি শুকরিয়া, তিনি আমাদের কোরবানির তৌফিক দিয়েছেন। যারা কোরবানি দিচ্ছেন সবার প্রতি আহ্বান, গরিবদের প্রাপ্য অংশ তাদের দিন। সমগ্র ভারতে না হলেও জম্মু কাশ্মীরে পালিত হচ্ছে ঈদুল আজহা। শ্রীনগরের গ্র্যান্ড মসজিদে বড় জামাতের অনুমতি দেয়া হয়নি, তবে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ছিল উপচে পড়া ভিড়। ঈদুল আজহা কেবল পশু কোরবানির জন্য নয়, বরং প্রকৃত ত্যাগের শিক্ষা হলো আমাদের খারাপ আকাঙ্ক্ষা ও স্বার্থপরতা ত্যাগ করা, অহংকার দূর করা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। পশ্চিমা দেশগুলোতেও ঈদুল আজহা আজ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।